শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে থাকছি কাজী রওশন আরা সাকি, সঙ্গে আরও রয়েছে আমি আনিস। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। যেহেতু বেশ গরম পড়ছে, তাই অবশ্যই বাড়তি সচেতনতা খুবই দরকার সুস্থ থাকার জন্য। তাই বাইরে বের হলে অবশ্যই ছাতা নেবেন, রোদ চশমা ব্যবহার করতে পারেন, আর খাবারের ক্ষেত্রেও সচেতন হতে হবে। মশলাযুক্ত খাবার যেন কম খাই আমরা, তরল জাতীয় খাবার যেন একটু বেশি খাই। সব মিলিয়ে আমাদের জীবন অনেক বেশি সহজ হয়ে উঠুক। শুভ সকাল। শুভ সকাল আনিস, কেমন আছো? দুজনই একসঙ্গে ভালো, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। যেহেতু গরম পড়ছে, কেমন যাচ্ছে এই দিনগুলো তোমার? স্বাভাবিকভাবেই চলছে, একটু গরম বেশি সবার। আমরা যেটা আসলে চেষ্টা করি প্রয়োজন ছাড়া বাসার বের না হতে, যদিও আমাদেরকে বের হতে হয়। আমরা এখানে আসি, বাইরেও কিছু কাজ থাকে, এই তো সবকিছু মিলে চলছে। তোমার? আমারও ভালো যাচ্ছে। কিছুদিন আগে সমুদ্রের কাছে গিয়েছিলাম, সুন্দর একটা অভিজ্ঞতা হলো। তবে আজকে পাহাড়ের কাছে যাব। চলো। কারণ একজন পাহাড়ের চাকমা সম্প্রদায়ের প্রথম আয়রন ম্যান আমাদের মাঝে আজ উপস্থিত আছেন। চলো, কে আছেন আমরা জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি ট্রায়াথলেট রাজেশ চাকমা। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো। কেমন লাগছে আমাদের রাঙা সকালে এসে? অবশ্যই ভালো লাগছে আমারও, আপনারা ডেকেছেন। আপনার জন্ম তো রাঙ্গামাটির বাঘাইছড়িতে। জি। কেমন ছিল সেই সব দিনগুলি, মনে পড়ে? হ্যাঁ, আসলে আমার ব্যক্তিগতভাবে আমার ছোটবেলা খুব খুব মানে রঙিন ছিল বলা যায়। কারণ আমাদের মানে সে সময়ে পারিপার্শ্বিক পরিবেশ, আপনার ছোটবেলার যে দুরন্তপনা, এগুলো খুব চমৎকারভাবে কেটেছে আমার। হ্যাঁ হ্যাঁ। আর সেই সময়কার পাহাড়ের অবস্থা, মানে পাহাড়ের যে একটা পরিবেশ আর এখনকার যে পরিবেশ, কেমন লাগে বা আপনাকে যদি বলতে বলা হয়? সত্যি বলতে কি, এখন আগের পরিবেশ আর এখনকার পরিবেশের সাথে কোনো তুলনা চলে না। কারণ সে সময়ে আপনার ওখানকার পরিবেশ বলতে প্রাকৃতিক পরিবেশ, আপনার গাছপালা অনেক ছিল, আপনার জলাধার ছিল, তারপর যদিও রাস্তাঘাট কম ছিল, বাট ছোটবেলাকে এনজয় করার জন্য যে পরিবেশটা দরকার, এটা চরমভাবে মানে ছিল, যেটা আমরা এখন হয়তো বা এখন সেটা মানে এখনকার যারা আমাদের বাচ্চা কাচ্চা তারা সেই স্নিগ্ধতা আস্তে আস্তে আসলেই নেই, আসলেই নেই। তারপরেও এখনো অনেক সুন্দর, আমি বলবো, তাই না? আমাদের শহরের জীবনের চাইতে অনেক মনোরম, এটা স্নিগ্ধ, এটা বলতেই হবে আসলে। অবশ্যই। একটু শুনি পরিবারটা কেমন ছিল, ভাই বোন সবকিছু মিলে যদি জানি। হ্যাঁ, আমরাও একান্নবর্তী পরিবার থেকে আমি উঠে আসছি। আমার মানে একটা একান্নবর্তী পরিবারে যারা থাকে সবাই ছিল। আমার দাদা দাদি কাকা পিসি সবাই ছিল। তো একান্নবর্তী পরিবারে মানে স্বাভাবিকভাবেই যে ফ্লেভারটা পাই আমরা আমাদের গ্রামীণ জীবনে, এটা আমারও ছিল। আচ্ছা, ক ভাই বোন? আমার আমি সবার বড়, আর আমার ছোট ভাই একজন, ছোট বোন একজন। আচ্ছা, তো শাসন করতেন কে বেশি, বাবা নাকি মা? যদিও একান্নবর্তী পরিবার, দাদা দাদিও অনেক সময় শাসন করেন, বড় চাচা থাকলেও তিনিও করেন। হ্যাঁ হ্যাঁ, সবার কাছ থেকেই আসতো শাসনটা। তবে হ্যাঁ, বাবা যেহেতু টিচার ছিলেন, বাবার চাকরির সুবাদে উনি সপ্তাহে একবার আসতেন বাসায়, মানে 2 দিন থাকতেন, শুক্র শনি। তো এই কারণে ওই 2 দিনে মোটামুটি ওই বাকি কটা দিনের শাসনটা উনি কমপ্লিট করে দিতেন। তো এই কারণে বাবার শাসনটাকে খুব মেমোরেবল মনে হয় এখন। কারণ একটা ছোটবেলা যে শিক্ষাটা, এটা বাবার হাত ধরে আমি পাওয়া, তো এই কারণে খুব মানে এখন স্টিল আমি এটা কি করতে বেশি ভালো লাগতো? স্কুলে নিশ্চয়ই যেতেন, খেলাধুলাও করতেন বলছিলেন, এর পাশাপাশি কি করতে বেশি ভালো লাগতো? আমার খেলাধুলা অবশ্যই ভালো লাগতো। কারণ খেলাধুলার মধ্যে ধরেন আমি এটা আসলে বয়সের সাথে সাথে অনেকগুলার খেলার যে মেন্টালিটি, এটা চেঞ্জ হয়। যেমন আমি যখন প্রাইমারি লেভেলে ছিলাম, আমরা খেলতাম হাডুডু বেশি খেলতাম। তো যখন হাই স্কুলে গেলাম, এটা আবার একটু চেঞ্জ হয়ে গেল, তখন ফুটবল খেলতাম হয়তো বা 6-7। কিন্তু যখন এটা ক্লাস 8-এ উঠলাম, তখন দেখা গেল ক্রিকেট এসে গেল, ক্রিকেট খেলা শুরু করলাম তখন।
আবার যখন ক্লাস 9-10-এ উঠলাম তখন দেখা গেল যে একটু ব্যাডমিন্টন খেলা শুরু করলাম। মানে ব্যাডমিন্টনের গ্রাউন্ডটা এরকম, আমার পাড়াটা হচ্ছে অনেকটা চাকরিজীবীদের একটা পাড়া ছিল, ওখানে বড় হওয়া। তো ওখানে হচ্ছে কোর্টের মধ্যে, যেহেতু আমি স্টুডেন্ট, আমি তো পে করতে পারতাম না, তো তারা হচ্ছে পে করে বেশি কর্ট কেনার জন্য। তো আমি জাস্ট মাঠটাকে পানি দিয়ে ভিজিয়ে দিতাম বলে তারা আমাকে ফ্রি খেলতে দিত। তো সেই সুবাদে হচ্ছে কোর্টটা আমার, কোর্টে খেলাটা। সিনিয়রদের সঙ্গে যখন খেলতেন কোনো প্রতিযোগিতা হতো কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, আমরা শুনবো, সেই গল্পগুলোও জানতে চাইবো। এবং স্কুলে থাকাকালীন আপনার অনেক অ্যাক্টিভিটি ছিল, আপনি স্কাউটিংও করতেন। আমরা ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর আবার ফিরতে চাই। সাঁতার, সাইক্লিং আর দৌড়, এই তিনের সমন্বয় হলো ট্রায়াথলন। সেই খেলারই কঠিনতম প্রতিযোগিতা আয়রনম্যান। সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো আয়রনম্যান 70.3 বাংসেন প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীদের একজন হলো বাংলাদেশের রাজেশ চাকমা। 1.9 কিলোমিটার সাঁতারের পর 90 কিলোমিটার সাইক্লিং সম্পন্ন করে 21.09 কিলোমিটার দৌড়ও শেষ করেন নির্দিষ্ট সময়ে। অর্জন করেন আয়রনম্যান 70.3 ফিনিশার পদক। এতে রাজেশের সময় লেগেছে 7 ঘন্টা 8 মিনিট 40 সেকেন্ড। 40 থেকে 44 বছর বয়সের গ্রুপে অংশ নেন তিনি। চাকমা সম্প্রদায় থেকে রাজেশ চাকমাই প্রথম আয়রনম্যানে অংশ নিয়েছেন। এর আগেও 2016 সাল থেকে বিভিন্ন ম্যারাথনে অংশ নিয়ে সফলভাবে সম্পন্ন করেছেন তিনি। আমরা আবারও চলে যাই তার কাছে। আয়রনম্যানের গল্পে তো আমরা নিশ্চয়ই আসবো, কিন্তু ছোটবেলার গল্পে ছিলাম, অনেক মজার গল্প আপনি বলছিলেন যে ব্যাডমিন্টন খেলা সিনিয়রদের সঙ্গে খেলতেন। জানতে চাই। এটা ইউজুয়ালি আমরা প্রতিদিনই খেলতাম, এক্সেপ্ট ধরেন রেনি সিজনে, যেহেতু ওপেন উন্মুক্ত মাঠে, শীতকালে বেশি খেলা হতো। তো এখন এটা প্রথমে আমরা হয়তো প্র্যাকটিস হিসেবেই খেলতাম, কিন্তু একটা পর্যায়ে আমরা টুর্নামেন্ট স্টার্ট করতাম। তো টুর্নামেন্টে হচ্ছে আমরা প্রতিযোগিতা করতাম লটারি বেসিস। তো তখন দেখা যেত আমরা উইনার হতাম, যদি আমি বয়সে সবারই ছোট ছিলাম। আচ্ছা। তো এটা জানি না, এটা বাই বর্ন কিছু মানে জিনিস এর কারণে হয়তো বা কিছুটা ইনফ্লুয়েন্স করে স্পোর্টসে। তো মানে ওই দুরন্তপনাগুলাই আমার স্পোর্টসের দিক থেকে স্পোর্টি হয়ে ওঠার গ্রাউন্ড ছিল। তো আমি অলওয়েজ মানে এই ক্ষেত্রে ব্যাডমিন্টনে আমার একটা ভালো ইয়া ছিল, মানে অন্যান্য খেলার তুলনায় ব্যাডমিন্টনটাই বেশি খেলতাম। তার মানে আপনি খেলাধুলায় বরাবরই ভালো ছিলেন? জি। আচ্ছা। তো স্কুলে স্কাউটিংও করা হতো, যেটা বলছিলাম? স্কাউটিং করা হতো। স্কাউটিং এটা করা হতো মূলত হচ্ছে ধরেন এটা তো বিভিন্ন ক্লাসে হচ্ছে ইনভলভমেন্ট থাকে। তো আমি গ্রুপ লিডার ছিলাম না, বাট মানে সেকেন্ডারি লিডার হিসেবে আমি রোলটা প্লে করতাম আর কি স্কাউটিং। তো ছোটবেলায় এই যে খেলায় এত ভালো করা, তখন থেকে কি কোনো চিন্তা ভাবনা ছিল যে আমি আসলে স্পোর্ট নিয়ে কিছু করতে চাই, স্পোর্টসেই থাকতে চাই, এরকম কোনো বিষয় ছিল তখন, বা পরিবার থেকে কি বলতো? পরিবেশ আসলে ওরকম ছিল না, যে হয়তো জানতেনই না। না, ইভেন এটা জানাও ছিল না যে স্পোর্টস নিয়ে প্রফেশনাল লেভেলে এত কিছু হয়। ইভেন আমি ঢাকা আসার পরেও কিন্তু ওরকম একটা মানে মনের ইচ্ছা ছিল না যে আমি স্পোর্টসে কিছু একটা করব। বাট কোইন্সিডেন্টলি হচ্ছে 2016-তে যখন আমি মানে ঢাকায় ওই যে বিগ বাংলা ম্যারাথন স্টার্ট হলো, তখনই আমি পার্টিসিপেট করলাম হাফ ম্যারাথন। তখনই বুঝলাম যে হ্যাঁ, মানে আফটার ফিনিশিং যে এটা মনে হলো যে আমি পারবো বোধহয়। কারণ দৌড়ের আসল গ্রাউন্ডে ছিল স্কুলে যে দৌড় প্রতিযোগিতা হতো, তখন পার্টিসিপেট করতাম। মনে হয় এটাই মানে তখনকার থেকে এটা প্র্যাকটিসটা হয়ে আসছে। ভেতরের যে ভালোবাসা, যে প্যাশন, সেটা যেন আলোর মুখ দেখলো, যে সেই ইতিবাচক একটা পরিবেশ পাওয়ার মধ্য দিয়ে। সেই গল্প তো আমরা ধাপে ধাপে আরো শুনবো। তার আগে জানতে চাই যে আপনি কোন স্কুলে পড়েছেন? যতটুকু জানি এটা প্রায় 600 কি 700 মিটার উপরে ছিল, পাহাড়ের পাদদেশে, পাহাড়ের একেবারে উপরে ছিল। হ্যাঁ, এটা একটা আসলে মানে মজার বিষয়। আমাদের স্কুলটা ছিল একটা পাহাড়ের চূড়ার মধ্যে। কারণ আমরা যেহেতু কাপ্তাই ভ্যালির মধ্যেই আমাদের বাসা, আমাদের গ্রাম। তো এটা কাপ্তাই বাঁধ যখন প্ল্যানিং হয়, তখন এটা একটা মেজারমেন্ট ছিল যে পানি কতটুকু উঠবে
তো সেই হিসেবে হচ্ছে বিভিন্ন ধরনের স্কুল প্রতিষ্ঠানগুলো ওভাবেই তৈরি করে। তো যদিও পরে সেটা ডিসিশনটা চেঞ্জ হয়ে যায়, তখন আরেকটু নিচে লেভেলে ড্যামটা তৈরি হয়, যার কারণে পানিটা আর অতটুকু যায় নাই। তো সেই জন্য আমাদের স্কুলটা হচ্ছে অনেক উপরে ছিল, ধরা যায় প্রায় কম করে হলে আপনার 600 মিটার তো হবেই হাইট। তো ওখান আমাদের প্রতিদিনকার যে স্কুলে যাওয়া আসার মাঝে হচ্ছে আমাদের প্র্যাকটিস হয়ে যান এটা মাউন্টেন ক্লাইম্বিং। আপনার সকালে একবার উঠলেন, যখন ঝড় বৃষ্টি হয় হ্যাঁ তখন তো আরো বেশি কঠিন হয়ে যায় সেই পথ পাড়ি দেওয়া, তাই না? না, এটা একদম হয় কি আপনার ভ্যালির মধ্যে স্কুলটা হচ্ছে একদম এক পাশে, তার পাশ দিয়ে আবার কাচালং নদী বয়ে গেছে। তো ওখানে মাঝিমাল্লা আছে, নৌকা দিয়ে পার হওয়া যায়, কিন্তু নৌকা থেকে নেমেই তো আপনাকে উপরে ওঠার জন্য আপনাকে নিজেকে উঠতে হবে। ওটা তো আর গাড়ি বা কোনো আপনার যানবাহন ব্যবহার করা যাবে না। তো এই কারণে আমাদের এই স্কুলের যে হাঁটা চলার অভ্যাসটা বা মাউন্টেন ক্লাইম্বিং, এইটা একটা আমাকে ভালো একটা বেনিফিট দিয়েছে, ভালো একটা স্ট্যামিনা তৈরি করেছে। হ্যাঁ, স্ট্যামিনা দিয়েছে। থাকে না যে কোনো স্পোর্টসে খেললে নিজের একটা আমি কতটুকু পারবো, এটা একটা আত্মবিশ্বাস তৈরি হয়। চূড়ায় একটি স্কুল, হ্যাঁ হ্যাঁ, কখনো কোনো আতঙ্ক তৈরি হয়নি? মানে আমরা তো পাহাড় ধসের বিভিন্ন রকম নিউজ বা বিভিন্ন রকম, আমি ছোটবেলায় দেখিনি আমাদের ওদিকে পাহাড় ধস আসলে এটা রিসেন্টলি হয়েছে। কেন হচ্ছে? ডিফরেস্টেশনের কারণে এটা হচ্ছে, কিন্তু এর আগে এটা কখনো হয়নি। কারণ তখনও কিন্তু প্রচুর গাছ ছিল আমাদের স্কুলের চারপাশে, প্রচুর গাছ ছিল, আর তখন তো আসলে গাছ কাটার কোনো প্রয়োজনও পড়ে না। তো এই কারণে বোধহয় ল্যান্ডস্লাইড তখন হতো না। এখন সময়ের বিবর্তনে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, রিসেন্টলি ল্যান্ডস্লাইড হওয়া শুরু হয়েছে আর কি। তো এইটা আমরা ছোটবেলায় কখনো দেখিনি, কাজে এটা বলা যাবে না যে ওই সময়ে ন্যাচারাল ডিজাস্টার এরকম কোনো ডিজাস্টার শিকার আপনারা সেটা অন্য কেস। সাইক্লোন আমরা দেখেছি, সাইক্লোন বড় বড় যে সাইক্লোনগুলো হয়েছে ধরেন 80-র দশকে বা 90-এর দশকের শুরুর দিকে, সেগুলো আমরা দেখেছি ছোটবেলায়। পাহাড়ি ঢল নিশ্চয়ই পেয়েছেন? হ্যাঁ, পাহাড়ি ঢল এটা ছিল। এখনকার সময়ের তুলনায় তখনকার দিনে প্রচুর গাছপালা ছিল, গাছপালা, পশু পাখি। আমরা ছোটবেলায় মানে এখন যা কল্পনাই করা যায় না যেগুলো আমরা দেখেছি। মানে স্বল্প দূরত্বে যদি আমি যাই, কারণ আমি তো গাছের ছায়া নিচ দিয়েই যাচ্ছি, তখন ওই অল্প দূরত্বই মনে হতো যে আমি অনেক কিলো বোধহয় হেঁটে আসছি। আর এত গাছ ছিল, এত গাছের গুড়ি টপকিয়ে যাওয়া লাগতো। আমার মনে আছে আমি আমাদের সামাজিক আমাদের গ্রামে একটা ছিল, যে এটা আসলে প্রত্যেকটা গ্রামেই ছিল, পাহাড়ি গ্রামে কেউ যখন মারা যান তাকে অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য হচ্ছে আপনার পোড়ানোর জন্য যে গাছ লাগে, মানে মরা গাছ, এটা পাহাড় থেকে সংগ্রহ করতে হয়। তো প্রত্যেকটা ফ্যামিলি থেকে ন্যূনতম একটা গাছ দিয়ে হচ্ছে ওই পরিবারকে হেল্প করতে হতো। তো সেই সুবাদে হচ্ছে যেহেতু বাবা চাকরির সুবাদে গ্রামের বাইরে থাকতেন, ওটা বড় ছেলে হিসেবে আমার ঘাড়ে এসে পড়তো। তো এখন আমি বড় ভাইদের সাথে, তাদের সাথে আমি যেতাম পাহাড়ে গাছ আনার জন্য। সেটা অনেক সময় মরা গাছ, আবার এমনও আছে হয়তো বা বিবাহ অনুষ্ঠানের জন্য যদি কোনো লাগে, এখন আমরা থালার মধ্যে খাই কোনো বিবাহ অনুষ্ঠানে গেলে, আমরা ছোটবেলায় খেয়েছি কলা পাতার মধ্যে, তখন সেই কলা পাতা আমাদেরকে পাহাড় থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হতো। মানে এগুলো খুব মধুর স্মৃতি, এখন অবিশ্বাস্য লাগে আমার কাছেও। তো মাঝে মাঝে এই দিনগুলা আমরা সবাই যারা আমরা ঢাকায় থাকি খুব মিস করি। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আমার তো মনে হয় আপনার শৈশবটি একটু ভিন্নই ছিল, আমরা যেটি বলছিলাম না, পাহাড়, প্রকৃতি সবকিছুর মাঝে। এবং আপনার দুরন্তপনার ভিতরে একটু অন্যরকম দুরন্তপনাও ছিল, যে গাছে পাখিটা ডিম পারবে, বাসা বাঁধবে, কয়টি ডিম পারবে, কয়টি বাচ্চা ফুটলো। এটা আসলে গ্রামীণ জীবনে প্রত্যেকটা বাচ্চার আমার মনে হয় এই দিনগুলা থাকে, যে শিশুরা অনেক মানবিক হয়, ঠিক আপনার মতোই। হ্যাঁ, জি জি, যে কোন গাছে কোন পাখি ডিম পেড়েছে, কবে ডিম ফুটবে, কোন গাছে কোন ফল পাকবে, এই জিনিসটা আগেই আমরাই আগে জেনে যেতাম।
তারপর যেহেতু গাছপালা অনেক ছিল, এগুলো নিয়ে কারোর মধ্যে কোনো ইয়া ছিল না যে তুমি এই ফলটা পেরো না, এই ফলটা খেও না। আর আমার দাদুর বাগানটা অনেক বড় বাগান ছিল, কিছুটা ন্যাচারাল, কিছুটা আর্টিফিশিয়াল, মানে সৃষ্ট বাগান। তো সব ধরনের ফল আমার দাদুর বাগানে ছিল, যার কারণে হচ্ছে আমরা মানে একটু অন্যদের তুলনায় আমার এক্সেপশনালি আমি এনজয় করেছি। আচ্ছা। সাথে একটা পুকুরও ছিল, মাছ ধরা বলেন, মানে এই দুরন্তপনাগুলো আমি চরমভাবে মানে এনজয় করেছিলাম ছোটবেলায়। প্রকৃতির সব সান্নিধ্যই ছিল। একদম একদম। এবং আপনি তো সাঁতারেও ভীষণ রকমের এক্সপার্ট। কিভাবে শুরু হলো যে সাঁতারের প্রতি ভালোবাসা, ভালো লাগা? হ্যাঁ, আমার হাই স্কুল লাইফটা একটা সময় হচ্ছে আমি আমার গ্রামের থেকে অন্যত্র আমি গিয়েছিলাম আমার মাসির বাড়িতে বোধহয়। হ্যাঁ, আমার মাসির বাড়িতে। মাসি চাকরি করতেন হচ্ছে আরেকটা উপজেলায়, যেটা নাম শুনেছেন, হচ্ছে বিলাইছড়ি। বিলাইছড়ি, হ্যাঁ। তো ওটা হচ্ছে অনেকটা ওই কাপ্তাই ড্যামের কাছাকাছি। তো তখনকার সময়ে আমি স্কুল থেকে এসে হচ্ছে পানি দিয়ে প্রায় ৩-৪ ঘন্টা পানিতে আমরা, যতক্ষণ না বাসা থেকে ডাকাডাকি হচ্ছে। কাপ্তাই হ্রদেই আপনারা সাঁতার কাটতেন? হ্যাঁ, কাপ্তাই হ্রদেই আমরা সাঁতার কাটতাম। তো আমার এই সাঁতারের মনে হয় অভ্যাসটা ওখান থেকেই আসছে। প্রতিদিন কম করে হলে 4 ঘন্টা পানিতে মানে আমরা ডুবে থাকতাম, বাসা থেকে যতক্ষণ না ডাকা হচ্ছে। জি, তো এইভাবেই হচ্ছে সাঁতারের আমার বিষয়টা শুরু হয়। সাঁতারের জন্য কি একবার শাস্তি পেয়েছিলেন? আপনাকে 9-10 বছরে বাবা রেখে আসলো বিলাইছড়িতে আপনার? না, এটা আসলে না, ওইটা বাবা ওখানে পাঠিয়েছেন, কারণটা হচ্ছে তখনকার পরিবেশ বলতে তখনকার একটা সময় আমাদের এলাকায় ওই যে আপনার মানে পরিবেশ, পলিটিক্যাল সিচুয়েশনটা ভালো ছিল না। আচ্ছা আচ্ছা। তো বাবা আবার এদিকে পিটিআই দিয়ে ট্রেনিং পড়েছিলেন। তো বললেন যে আমি যেহেতু থাকবো না, টেক কেয়ার করার কেউ নাই, বড় ছেলে হিসেবে একটা ভালো জায়গায় এই জন্য মাসির বাড়ি পাঠিয়ে দিলেন। তো ওভাবে জিনিসটা। আর আপনি মাধ্যমিক বিদ্যালয় কোনটি ছিল, কোথায় পড়েছেন? আমার হাই স্কুল আমি পড়েছিলাম হচ্ছে কাচলং উচ্চ বিদ্যালয়, এখন এটা সরকারি হয়েছে। তখনও এটা সরকারি ছিল না হাই স্কুল লাইফটা। কলেজে পড়েছি কাচলং ডিগ্রি কলেজ, ওই একই উপজেলাতে। আর গ্রাজুয়েশন মানে ব্যাচেলার ডিগ্রি করেছি হচ্ছে রাঙামাটি সরকারি কলেজ। কেমন দূরত্ব কলেজ থেকে স্কুলের ছিল তখন, যেহেতু আপনাদের পাহাড়ে অবস্থিত? খুব একটা দূরে না, ওটা স্কুলটা পাহাড়ের উপরে, কলেজটা কিন্তু আবার ভ্যালির মাঝখানে। যদিও বর্ষাকালে ডুবে যেত, যেহেতু ভ্যালির মাঝখানে করেছিল। তখনকার সময় ভ্যালির মাঝখানটা একদম ওপেন ছিল। এখন হয়তো বা চারপাশে অনেক গ্রাম বা গ্রামীণ জনপদ তৈরি হয়েছে, আগে এটা ছিল না, যার কারণে হচ্ছে ওই ঢলে এসে পুরোটায় ডুবিয়ে দিয়ে যেত। সেই সময়টাতে পানির সংকট অত বেশি ছিল না, কিন্তু বর্তমান সময়ে হয়তো বা পানির সংকটটা অনেক বেশি বেড়েছে। মজার বিষয় হচ্ছে আমরা পানি খেতাম তখন টিউবওয়েলের প্রচলন ছিল না। আমরা বাড়ির পাশে হচ্ছে মাটির কুয়ো, যেগুলো জাস্ট কিছু দূর মানে কুড়ে ওটাকে পানিটাকে ক্লিন অবস্থায় যখন এটা হয় তখন সেই পানি আমরা খেতাম। টিউবওয়েল আসছে ধরেন তাও 97-98 দিকে, টিউবওয়েল তার আগে কখনো ছিল না। আমরা ওই ওপেন ওয়াটার যে মানে ভূগর্ভস্থ যে পানি, এই পানি আমরা খেয়েছেন। জি, আমরা একটু জানতে চাই যে প্রফেশনালি যে দৌড় প্রতিযোগিতা কখন শুরু করলেন বা কখন মনে হলো যে আমি এটা প্রফেশনালি নিতে পারি? যেহেতু 2016-তে আমি বিগ বাংলা রান দিয়ে ম্যারাথন শুরু করেছিলাম। আচ্ছা। তখন শেষ করার পরে আমার মনে হয়েছিল যে বিগ বাংলা রান দিয়ে আপনি প্রথম ম্যারাথন শুরু করলেন। সেই জার্নিটাই না হয় আগে শুনি, তারপর না হয় আপনার দৌড় প্রতিযোগিতায় আসি। জি, এটা গ্ল্যাক্সোস্মিথ স্পন্সর্ড একটা ইভেন্ট ছিল, ম্যারাথন প্রোগ্রাম। তো আমি অ্যাক্সিডেন্টলি এটা ফেসবুকে নোটিফিকেশন পাই। তো আমি পার্টিসিপেট করার পরে খুব কষ্টে, যেহেতু এর আগে আমি কখনো ওই লং ডিস্টেন্সে আমি কখনো দৌড়াইনি, আমি দৌড়ানোর পরে শরীর একদম মানে কাইল হয়ে গিয়েছিল। পরে ঠিক আবার 2 দিন পরে আবার রিকভারিও করেছি, যেহেতু তখন একদম
বা মানে শরীর যথেষ্ট ফিট ছিল, যেহেতু প্রতিদিন আমি চন্দ্রিমাতে আমি 2005 থেকে আমি ওখানে দৌড়াদৌড়ি করতাম। আমি ওটা তখন অবশ্য মাজার কেন্দ্রিক চক্কর হতো। 2005 সাল থেকে আপনি ওখানে। হ্যাঁ হ্যাঁ। তার মানে আপনি কখন ঢাকায় এসেছিলেন? আমি ঢাকায় 5-এর আগে এসেছিলাম। 5-এর আগে। এটা কি চাকরির সুবাদে এসেছিলেন? না, তখন পড়াশোনার জন্যই ধরেন যাওয়া আসার মাঝে থাকতাম। যদিও আমরা এখানে থাকতাম, মন পড়ে থাকতো ওখানে, যে জাস্ট লেখাপড়া শেষ করে আবার চলে যাবো, এরকম একটা মেন্টালিটি কাজ করতো মানে তখনকার সময়ে সবার। আমি জানি না কেন এটা স্বাভাবিক। আপনি একটা নৈসর্গিক পরিবেশে বড় হয়েছেন, ইট কাঠের শহরে আসলে আপনার মন ভালো থাকার কথা নয়, যদিও জীবনের প্রয়োজনে অনেক কিছু করতে হয় আমাদেরকে। তো পরে তো চাকরির সুবাদে আমরা এখানে তিতু হয়ে যায়, যে এখন এমন অবস্থা হয়ে গেছে বরঞ্চ এখানে থাকলে যতটুকু আমি নাগরিক সুবিধা পাচ্ছি ওখানে গেলে সেটা পাচ্ছি না। তো এখন আমরা ওখানে গেলে মনে হয় যে আমি এখন পারসেপশনটা এখন রিভার্স হয়ে গেছে, যে আমার এদিকে আসলে ওইদিকে যেতে মন চায় না পাহাড়ে, আর পাহাড়ে গেলে এদিকে আসতে মন চায় না, দুটানাই পড়ে গেছি এখন। তবু ইটকাঠের শহর আপনাকে একটা পরিচয় দিয়েছে, একটা আত্মবিশ্বাসের জায়গা দিয়েছে। অবশ্যই। আসলে দেখেন আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করি, আমরা যে ট্রায়াথলেট হিসেবে আমরা সুইমিং, সাইক্লিং, দৌড় যে তিনটা করছি, এটা আসলে আমাদের দেশে ধরেন আমাদের এগুলো করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো আসলে নেই আমাদের। মানে খুব এটা দুঃখের বিষয়। ধরেন আমরা দৌড় করছি আমরা রাস্তায়, সাইক্লিং করছি সেটাও আমরা রাস্তায়, যেটা আমাদের সাইক্লিংয়ের নিজস্ব কোনো মানে আলাদা কোনো লেন নেই, আলাদা কোনো ইয়ে নেই। বা গ্রামীণ রোডগুলো এতই ছোট, ওখানে হয়তো করতে পারেন, বাট আপনি যখন রেসের মোড নিয়ে আপনি করবেন এগুলো আপনি করতে পারবেন না। সময়ের সঙ্গে সঙ্গে আশা করি ইতিবাচক অনেক পরিবর্তন আসবে। সেটাই হয়তো বা চেঞ্জ হবে আগামী কয়েক দশক, হয়তো আমরা এই চেঞ্জটা পাবো। মানে এই যে সংকীর্ণতার মধ্যেও যে আমরা এগুলো করছি, মানে আমাদের কনসোলেশনের পার্টটা হচ্ছে এই জায়গায় আর কি, যে তারপর আমাদের যারা করতে চায় ট্রায়াথলন আস্তে আস্তে এগুলো মানে উৎসাহী যারা তারা উঠে আসছে। পজিটিভ জায়গা হচ্ছে এটা। জি। তো আপনি ঢাকায় আসলেন এবং যেটি বলছিলেন যে চন্দ্রিমা উদ্যানে সেই আপনার যে প্র্যাকটিস সেটা আপনি শুরু করলেন, এবং অনলাইনে আপনি একটি সার্কুলার দেখতে পেলেন। যে একটু শুনি গল্পটা। এটার পরে যখন আমি বিগ বাংলা রান করলাম, তখন আমি প্রায় 1 বছর আর ওভাবে ওই লেভেলে আমি কখনো আর দৌড়াইনি। পরের বছর মনে হয় 2017 কি 18-র দিকে হবে, আমাদের এই যে বিডি রানার্সের একটা উইকলি ইভেন্ট ছিল একটু বোটানিক্যাল গার্ডেনে। আমাদের শ্রদ্ধেয় ইমতিয়াজ ইলাহি ভাই তখন উনি ওখানে গিয়েছিলেন। আমি একদিন হঠাৎ ফেসবুকে যখন আমি ইভেন্টগুলোতে সার্চ করছিলাম, তখন দেখলাম যে একটা উইকলি প্রোগ্রাম ওখানে হবে বোটানি, আমার বাড়ির কাছে। তখন আমি মিরপুর 1-এ থাকতাম, কাছাকাছি। তো মনে হলো যে হোয়াই নট, আমিও পার্টিসিপেট করি, যেহেতু ওরা সবাইকে আহ্বান করছে যে পার্টিসিপেট করার জন্য। তো আমি তখন কাউকে চিনি না, ইভেন মানে রানিং জগতে কাউকে চিনি না। তো আমি গেলাম, গিয়ে প্রথম আমি যেহেতু কাউকে চিনি না, আমি একটু আড়স্ততা নিয়ে তাদের সাথে আমি জড়তা ছিল যে কিভাবে তাদের সাথে আমি পরিচয় হব। পরে আমাদের ইমতিয়াজ ভাই উনি আগেই এগিয়ে এসে আমাকে পরিচয় দিলেন। তখন আমার কাছে খুব ভালো লাগলো। বা আরও যারা ছিলেন, আরও অনেকে ছিলেন, 6-7 জন। তো এইভাবে হচ্ছে ওই দিনের ইভেন্ট দিয়েই আমার শুরু আর কি রানিং জগতে পদার্পণ। তখনই ভাবলাম না, আমিও কেন না করি, আমি প্রতিদিন চালাই যাই। এইভাবেই আমার রানিংটা শুরু। ধরেন আগে যেখানে 1 কিলো 2 কিলো দৌড়াতাম, পরে সেটা আস্তে আস্তে 5 কিলো, 10 কিলো, 21 কিলো এভাবে বাড়তে থাকে। তখন বডির এন্ডিওরেন্সটাও বাড়া শুরু করলো। মানে মজার জায়গাটা হচ্ছে এখানে এডিকটেশন শুরু হয়ে গেল তখন। আচ্ছা, এইভাবে মানে আমাকে জয় করতেই হবে এই ধরনের একটা তীব্র অদম্য স্পৃহা। এটা পাকাপোক্ত হলো হচ্ছে ঢাকায় আমাদের বিডি রানার্সের থেকে একটা ইভেন্ট হলো হচ্ছে
আমি এক্স্যাক্টলি সালটা মনে করতে পারছি না, 17 কি 18 হবে। তখন আমিও হাফ ম্যারাথনে পার্টিসিপেট করি। যথেষ্ট একটা গ্র্যান্ডিয়ার একটা ইভেন্ট ছিল। তো আসলে এই সমস্ত স্পোর্টস ইভেন্টগুলোতে কন্টিনিউ করার জন্য যে একটা ব্যক্তি যে উৎসাহ দরকার, এটা কমিউনিটি লেভেল থেকে হলে সেটা কিন্তু উৎসাহটাকে আরো দ্বিগুণ করে দেয়। তো আমার মনে হয় এইভাবে হচ্ছে আরো এটা পাকাপোক্ত হয়। শুনবো। এবং আপনি ভীষণ প্রাণবন্ত এবং সজীব একজন মানুষ, এবং আপনি সাইক্লিং করেন, আপনি ভালো সাঁতারু, সবকিছুই বোধহয় আপনার জীবনকে এত অনেক বেশি প্রাণবন্ত করেছে। সেই গল্প আরো শুনবো, একটু আবিষ্কার করবো। তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। ইমেইলও করতে পারেন RANGASHOKAL rangasakal@machranga.tv এই ঠিকানায়। আমাদের সঙ্গে রয়েছেন ট্রায়াথলেট রাজেশ চাকমা। আমরা আবারও চলে যাই তার কাছে। আমরা কিছু হাফ ম্যারাথনের কথা শুনছিলাম, আপনি ফুল ম্যারাথন মনে হয় প্রথম করলেন গাজীপুরে। জি, সেই অভিজ্ঞতার কথাও জানতে চাই। হ্যাঁ, অফিশিয়াল গাজীপুর ম্যারাথনটা ছিল আমার অফিশিয়াল ম্যারাথন, যেটা হচ্ছে আমাদের কমিউনিটি লেভেলে যারা অর্গানাইজার থাকে তারাই এগুলো অর্গানাইজ করে। তো তার আগে হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস হিসেবে কিন্তু আবার আগেই প্র্যাকটিস করে নিতে হয়, যে অ্যাটলিস্ট আমি ওই ডিস্টেন্স কভার করতে না পারলেও আমি কাছাকাছি একটা ডিস্টেন্স আমাকে প্র্যাকটিস করতে হবে, 30 কিলো 35 কিলো, নাহলে আমি আবার ওই লেভেলে এন্ডিউরেন্স আমাকে অতটা ব্যাকআপ দিবে না। তো ওটাই আমার প্রথম ম্যারাথন ছিল। প্র্যাকটিস কোথায় করতেন আপনি? প্র্যাকটিস আমরা আসলে ঢাকা শহরের রাস্তায় প্র্যাকটিস হয়। তবে একটা সময় আমাদের হাতির ঝিল ছিল, হাতির ঝিলের ট্র্যাকটা যখন রেডি হয় আসলে একটা চমৎকার একটা ট্র্যাক ছিল। এখনকার সময়ে কারিগরের কারণে হয়তো আমরা অতটা ইন্টেন্সিটি আমরা দেই না। তো এখন আমরা করছি হয়তো বা বাড়ির কাছাকাছি কোনো ট্র্যাকে আমরা করছি, আগারগা, চন্দ্রিমা, সংসদ ভবন অ্যাভিনিউ, মানে যার যখন অ্যাভেলেবল টাইম। আমিও কোনোদিন হয়তো বা সকালে করলাম, কোনোদিন রাতে, কোনোদিন হয়তো বা অফিস থেকে যাওয়ার পথে নেমে ওখানে আমরা দৌড় প্র্যাকটিস করি। শুধু কি দৌড়ই প্র্যাকটিস করতে হয় নাকি এর সঙ্গে আসলে এক্সারসাইজটা ম্যান্ডেটরি বা ফুড হ্যাবিটে কোনো চেঞ্জ আনতে হয়? কি কি করেন আসলে, মানে পুরো প্রিপারেশনটা কি থাকে আসলে নিজেকে ফিট বা তৈরি করবার জন্য? এখন ফিট রাখার জন্য হ্যাঁ, প্রত্যেকের আসলে একটা প্ল্যানিং থাকে, যে আপনি যদি ফুড হ্যাবিটের কথা বলেন তাহলে এখন এটা ব্যক্তিগত চয়েসের উপর ডিপেন্ড করে। যেমন আপনি যদি ফিট থাকতে চান, হ্যাঁ, শুধু যে এই অ্যাক্টিভিটিগুলো করলে আপনি ফিট থাকবেন এমন কিন্তু না। আপনাকে হোম এক্সারসাইজ যেগুলো নর্মালি আমরা জিমে করি, এটা হতে পারে উইথ টুলস অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আমি ইউজুয়ালি প্রেফার করি হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। সেটা হতে পারে কোর এক্সারসাইজ, যেটা ফোকাস বেশ কিছু এক্সারসাইজ আছে, যে আমি যদি অ্যাপসকে টার্গেট করে করতে চাই তাহলে আমাকে সেই এক্সারসাইজগুলো করতে হয়। হ্যাঁ, বর্তমানে তো আমাদেরকে, যেমন আমরা যেহেতু ট্রায়াথলন করি সেক্ষেত্রে আমাকে ফোকাস দিতে হয় যে আমার পায়ের এক্সারসাইজটা, মাসলগুলো ঠিক রাখা। কি ধরনের ব্যায়াম করতেন? জাম্পিং রোপ ছিল কিনা? না, আসলে অনেক ধরনের এগুলো আছে ব্যায়ামের কিছু, মানে ওই যে বললাম আপনার ফোকাস দিয়ে আপনাকে করতে হবে। পায়ের জন্য হলে পায়ের ব্যায়ামগুলো করতে হবে। আবার যদি আপনি অ্যাপসেরগুলো করতে চান, আপনার মাসল বিল্ড আপের জন্য করতে চান, কারণ মাসল আপনাকে, আমাদের রেসে আসলে এখানে অনেকগুলা মাসলে ইনভলভ, বিশেষ করে ট্রায়াথলনে। আপনি সুইমিংয়ে যদি বলেন, হাতের মাসলগুলো আপনাকে, যেহেতু ওখানে হাতটাই হচ্ছে আপনার মেন সুইমিংয়ে। আবার যদি আপনি সাইক্লিংয়ে বলেন তখন পায়ের মাসলগুলো আপনাকে স্ট্রং হতে হবে। আবার যদি আপনি দৌড় বলেন, পা এবং অনেকটা লোয়ার বডি পার্টটাকে আপনাকে ফোকাস দিতে হবে। তো সেভাবে আমরা মানে এক্সারসাইজগুলো করি। এখন কেউ জিমে করে, কেউ বাসায় করে। আমি নর্মালি বাসায় করার জন্যই প্রেফার করি।
সেটা মর্নিংয়ে হতে পারে, ইভিনিংয়ে হতে পারে, যেটাকে আমাদেরকে স্ট্রেংথ বিল্ডিংয়ে আমাদের হেল্প করে। আর যেটা বলছিলাম, ধরেন দৌড়গুলা করি নর্মালি রাস্তায় করতে হয়, কারণ আপনি যদি একটা সার্টেন ট্র্যাকের মধ্যে লুপ নিয়ে করতে থাকেন আপনার কিন্তু একটা মনোটোনি এসে যায়। চন্দ্রিমা একটা খুব ছোট জায়গা বা রমনা খুব ছোট জায়গা, 2.5 কিলো মেবি। তো আপনি কয়টা লুপস দিবেন? ধরেন আপনি 42 কিলো দৌড়াবেন, আপনি একই জায়গার মধ্যে হ্যাঁ আপনি যদি লুপ নিতে হয় একই জায়গায়, তখন বিরক্তি এসে যায়। তো এই জন্য আমরা যেটা করি, হয়তো মিরপুর থেকে আমি উত্তরে গেলাম, অথবা আমি মোহাম্মদপুর থেকে 300 ফিটের দিকে গেলাম, দৌড়াতে দৌড়াতে, হ্যাঁ ফুটপাত দিয়ে রাস্তা ধরে। আমরা নর্মালি রাস্তায় যাই, ফুটপাতেও উঠি না। কারণ কেন উঠি না আমরা, সেটা হচ্ছে পায়ের যে ল্যান্ডিং, অর্থাৎ আপস অ্যান্ড ডাউন থাকলে পা যদি ফ্ল্যাট ভাবে না পড়ে তখন কিন্তু আমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনাটা প্রচুর থেকে যায়। তো সেই কারণে আমরা দেখে আমরা মেন রাস্তায় আমরা করার চেষ্টা করি, মানে রোড সাইড দিয়ে। কিছু সেফটি মেজার্স তো নিতেই হয়। তো এইভাবে হচ্ছে আমরা প্র্যাকটিসটা চালাই যাই। যেটা বলছিলাম, ম্যারাথনে হচ্ছে গাজীপুর করার পরে আরও কনসিকিউটিভলি আমরা ইন্টেন্সিটি বাড়ে হচ্ছে আপনার জুনের পরে, সেপ্টেম্বর থেকে শুরু হয় টিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত চলতে থাকে। মানে যতদিন না আপনার যে একটা ঠান্ডা পরিবেশ থাকে, এই ফ্লেভারটা আমরা পুরোটাই নিই। তবে এখন এমন হয়ে গেছে আমাদের ট্রায়াথলনে জড়ানোর পরে বিশেষ করে গরম ঠান্ডা কিছু না, কোনো কিছুই মানছেন না। আর দেখা যায় যে আপনার পৌষ মাসের ঠান্ডার মধ্যে কিন্তু আমরা পুকুরে নামতে হচ্ছে, ওই সময় আমরা সুইমিং করছি। মানে আমার কাছে খুব অ্যামেজিং লাগে এটা, যে 1 ঘন্টা সাঁতার কাটলাম, এরপরে পা অবসর শুরু হয় পৌষ মাসে। কিন্তু তারপরও এই গরমের সাথে যদি আমি ওই শীতের কম্পেয়ার করি, আমার মনে হয় যে শীতটা অনেক বেটার। কারণ বডি এত বেশি গরম হয়ে যায় এখন এই গরমকালে, উঠার সাথে সাথে বডি থেকে সোয়েটিং শুরু হয়। তো একটা বিষয় খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনি বাড়িতে বসেই জিমে না গিয়েই শরীর চর্চা করতেন। এটা কিন্তু অনেকের শেখার আছে, যে একেবারে জিমে যেতে হবে এমন কিছু না। রাস্তায় মানে একেবারে দৌড়ে দৌড়ে আপনি ম্যারাথনের প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই খুব ইন্সপায়ারিং। আমার এমনও আছে, আমি মেরিন ড্রাইভে যখন আমি আলট্রা ম্যারাথনে যাই, আমি বাসায় টানা 6 ঘন্টা আমি এক জায়গায় দৌড়েছিলাম। অর্থাৎ আমি বডিটাকে মুভমেন্ট না করে একই জায়গার মধ্যে দাঁড়িয়ে থেকে, ট্রেডমিলে আমরা ইউজুয়ালি যেটা করি, এক জায়গায় উইদাউট ট্রেডমিল আমি এক জায়গায় দৌড়েছিলাম। আমি তখন দেখলাম যে আমার বডি ক্যাপাসিটি আসলে কতটুকু অ্যাবজর্ব করতে পারে ইন্টেন্সিটি। 6 ঘন্টা ছিল, 6 ঘন্টা। আর ইউজুয়ালি এটার পাশাপাশি পায়ের স্ট্রেংথ বাড়ানোর জন্য যেটা করতাম হচ্ছে স্টেয়ার ক্লাইম্বিং করতাম, সিঁড়ি উঠানামা করা। আমার আগের বাসাটা ছিল অলমোস্ট 10 তলা, তো ওইটাই আমি দেখা যায় যে 5-6 বার আপ ডাউন করতাম। তো মেরিন ড্রাইভের কথা যেহেতু বলছিলেন স্যার, আমরা একটু আসি। কক্সবাজারের মেরিন ড্রাইভে অনুষ্ঠিত 100 কিলোমিটার আলট্রা ম্যারাথনে আপনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে আপনি সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছিলেন। সেই অভিজ্ঞতাও শুনি, তারপর আরো অনেক কিছু বিষয় রয়েছে, আমরা আস্তে আস্তে যেতে চাই। জি, ম্যারাথনে আসলে একটা সময় আমরা যখন মানে এটা সবার ক্ষেত্রেই হয়, শুরুর দিকে মনে হয় যখন আমি লং ডিস্টেন্সে রান করি, একটা পর্যায়ে মনে হয় যে কেন আমি দৌড়াতে আসলাম এত কষ্ট করে, আর আসবোই না, মানে একটা ডিস্টেন্সে গিয়ে মনে হয়, কারণ এতটা শরীরের উপর দিয়ে ধকল যায়, তো এত কষ্ট করে দৌড়ানো কি দরকার। এটা অবশ্য অনেকেই বলে, যারা দৌড়ে না তারা এত কষ্ট করে কেন দৌড়ান আপনারা। তো কিন্তু ওই যে দেখা যায় যে আমি যখন আমি ফিনিশিং টাচ করছি, তখন যে একটা ফিলিংস হয়, এই ফিলিংসটা কিন্তু আপনি মানে অন্য কোনোভাবে আপনি এটা পাবেন না। একদম, যে দৌড়াচ্ছে সে যে একটা ধকল নিয়ে শেষ করে ওই ফিলিংসটা পাচ্ছে, ওইটাই আবার তাকে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য তাকে উৎসাহিত করছে। একদম। এই মেরিন ড্রাইভের পরেই কি আপনি সাইক্লিং এর প্রতি আকৃষ্ট হলেন? বিষয়টা কি এমন? সাইক্লিং আমি আসলে 2016 থেকে আমি সাইক্লিং করতাম। তখন যেমন ধরেন 2016-র আগে ঢাকা শহরের রাস্তাঘাট কিন্তু অনেকটা ফাঁকা ছিল। মিরপুর থেকে 2007-এর দিকে
মিরপুর থেকে গুলশান আসতে লাগতো আপনার 20 মিনিট বাই বাস, কিন্তু 2016-তে আপনি খেয়াল করবেন যে এইটা কিন্তু অলমোস্ট 1 ঘন্টায় চলে গেছে, এদিকে ট্রাফিক বেড়ে যাওয়ার কারণে। তো আমি হচ্ছে একদিন চিন্তা করলাম, না একটা বাইসাইকেল কিনে আমিও স্টার্ট করে দেখি না, আমার পয়সাও বাঁচবে, আমার এক্সারসাইজটাও হবে, তাহলে আমার দুটোই হয়ে যায়। তো এই ভাবনা থেকে আমি একটা সাইকেল কিনি। তখনকার সময়ে সাইকেলটার দাম মোটামুটি তাও সব মিলে 22-25 হাজার টাকা পড়েছিল। আচ্ছা। তো ওই সাইকেলটা আমার এখনো আছে। 16 সালে? হ্যাঁ, 2016 সালে। অফিসে যাওয়া আসা করতাম, যদিও গরমকালে দেখা যায় যে ঘেমে টেমে একদম একাকার অবস্থা হয়ে যায়, তখন ওয়াশরুমে গিয়ে আমি ক্লিন করতাম। যদিও এই সাইকেলিংয়ের কারণে অনেকে কলিগরা মানে কিছু কথা বলতো যে এত কষ্ট করে ভিজিট এসে কেন দরকার। তো কিন্তু এই ফিলিংসটা আসলে সবাই বুঝবে না, সবাই এটা বোঝানো যাবে না। তো আসলে মানে কষ্টের একটা ভালো দিক থাকে নিশ্চয়ই, শরীরের জন্য তো ভীষণ ভালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো এইভাবে হচ্ছে সাইক্লিংয়ের নেশাটা আমার পেয়ে বসে। তখনই আমার দেখা যায় যে লং ডিস্টেন্সে আস্তে আস্তে, আরেকটা হচ্ছে সাইক্লিংয়ের কিছু কমিউনিটি আছে, গ্রুপ, তারা উইকলি সাইক্লিং রাইড দেয় ঢাকা বেস যেগুলো। তো আমি মাঝে মাঝে পার্টিসিপেট করতাম, ঢাকার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যেতাম। এইভাবে হচ্ছে সাইক্লিংয়ের প্রতি একটা মানে নেশা জন্মে গেল। তো ওটা হচ্ছে আমাকে গ্রাউন্ড হিসেবে আচ্ছা হেল্প করছে। এই যে দৌড়ের পাশাপাশি সাইক্লিং, এবং পরে মনে হয় আপনি সুইমিং এ আসলেন, তখনই কি আসলে মোটামুটি ডিসাইড করলেন যে আমি আসলে একজন ট্রায়াথলেট হব বা একজন আয়রনম্যান হতে চাই? মানে আমি প্রিপারেশনটা জানতে চাচ্ছি। একদিনই তো আসলে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একজন আয়রনম্যান তৈরি হওয়া সম্ভব না। অবশ্যই, এটা নিশ্চয়ই একটা প্ল্যানিং ছিল আপনার। প্ল্যানিংটা ওভাবে আমারটা অনেকটা প্ল্যানিং না, তবে একটা ইচ্ছা ছিল, ইচ্ছা শক্তি ছিল। আপনি জানেন যে ছোটবেলায় আমরা বিভিন্ন স্পোর্টস চ্যানেলে দেখতাম যে অনেকগুলো লোক একসাথে সাইক্লিং করতেছে। সেটা অলিম্পিক কিনা জানি না, কিন্তু অলিম্পিক রেস বা ইয়েতে আমরা টিভিতে দেখতাম। তো ছোটবেলা থেকে এই জিনিসগুলো আসলে মনের মধ্যে একটু মানে ছিল। তো যখন আমি এই সমস্ত ইভেন্ট অ্যাক্টিভিটিসগুলো শুরু করলাম 2017-18 দিকে, তখন এই জিনিসগুলো কমিউনিটি লেভেলে যখন একটু প্রচারটা আরও বাড়লো, আমরা সচক্ষে দেখলাম আমাদের যারা ট্রায়াথলেট সিনিয়র যারা আছেন। 18 সালের দিকে এসে আমার মনের মধ্যে একটু এই জিনিসগুলো খুব মানে নাড়া দেওয়া শুরু করলো যে তুই এটা করি, আমি এটাও করি। সবকিছুর একটা সমন্বয় ছিলই। হ্যাঁ হ্যাঁ, সবকিছু সমন্বয় একটা মানে আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছিল। তো হঠাৎ সেটা হচ্ছে 2023-এ বেশি আরো পাকাপোক্ত হয়। আর 23-এ হচ্ছে আপনার 2000 মানে গত বছর জুনের দিকে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট ছিল, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আপনি খাগড়াছড়িতে যাচ্ছিলেন মনে হয়? ঈদের দিনে আমি যাচ্ছিলাম খাগড়াছড়ি। যেমনটি আপনি বলছিলেন যে একটা দুর্ঘটনার শিকার হয়েছিলেন, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? স্বাভাবিকভাবেই নেতিবাচক অভিজ্ঞতা। জি, এটা আসলে হ্যাঁ অনেকটা আনএক্সপেক্টেড ছিল। কারণ দুর্ঘটনার আগে হচ্ছে আমার একটা মানে আমি অনেকটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি ট্রেনিং শুরু করেছিলাম নভেম্বর থেকে, অনেকটা ট্রায়াথলনের কথা মাথায় রেখেই আমি শুরু করেছিলাম। এটা ধরেন প্রায় 8 মাস তো হবেই। তো যখন আমি অ্যাক্সিডেন্ট করলাম, এরপরে মোটামুটি 4 মাসের একটা বিশাল গ্যাপ তৈরি হলো। আপনার পা ইনজুর্ড হয়েছিল? পা ইনজুর্ড হয়েছিল, ছোট পায়ের হাড় ভেঙে গিয়েছিল। আর হচ্ছে 4 মাসের পরে দেখলাম যে আমার লিগামেন্ট একদম মানে খুব হার্ড হয়ে গেল। তো তখনই আমি চিন্তা করলাম, না এভাবে পড়ে থাকলে তো হবে না, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। পরে আমি অ্যাক্টিভিটিগুলো শুরু করলাম শুয়ে শুয়ে, খাটের মধ্যে শুয়ে আমি এক্সারসাইজ করলাম, পাটাকে না নাড়িয়ে যতটুক করা যায়। তো এইভাবে আস্তে আস্তে আমি শুরু করলাম, ফিজিওথেরাপি নেওয়া শুরু করলাম। তখন দেখলাম যে আসলে ইমপ্রুভমেন্টটা ভালোই হচ্ছে।
ওই অবস্থার মধ্যে একটা পর্যায়ে আমি দৌড় শুরু করলাম। দৌড় শুরু করাতে দেখলাম একদিন দৌড়ায় আমি 6 দিন হয়তো বা রেস্ট নিতাম, কিন্তু 6 দিন পরে আবার শুরু করার জন্য যে স্পৃহাটা দরকার এটা আমি পেতাম না, কারণ প্রচণ্ড ব্যথা করতো। তখন ফিজিওথেরাপি একটু বাড়িয়ে দিলাম, আবার দৌড়ও আমি শুরু করলাম। ডাক্তারদের কাছ থেকে নিশ্চয়ই সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, ডাক্তারের কাছ থেকে আমি, আমার একজন কনসালটেন্ট ছিলেন, ওনাকে দেখালাম। তো ওনাকে আমার ইয়াটার কথা বললাম, ইচ্ছার কথাটা, যে আমি তো এরকম করব, আমি অলরেডি দৌড়াই এবং লং ডিস্টেন্সে আমি দৌড়াই, তো আপনার সাজেশন কি? তো উনি আমাকে সাজেশন করলেন। মানে তখনই মনে হলো যে না, আমি আসলে পারবো। কারণ এই ধরনের কামব্যাক কিন্তু আমরা অনেক দেখেছি আমাদের সিনিয়রের মধ্যে। একদম একদম। তো এইভাবেই আমি কামব্যাক করি। আর কারণ কেন মনে হলো, যেহেতু আস্তে আস্তে বয়স বাড়ছে, যেহেতু একটা মনের মধ্যে যে খোরাক আছে এটাকে তো টাচ করতে হবে, তো এই জন্য আমি একদম দৃঢ়ভাবে লেগে যাই। তো এইভাবে শুরু হয়। তো তখন উঠেই যেটা মনে হলো, যেহেতু বেজ আমার রানিংটা আছে, সাইক্লিংটা মোটামুটি আইডিয়া আছে, জাস্ট হচ্ছে গ্রামারগুলো একটু শিখে নেওয়া, সাথে যেটা নাই সেটা হচ্ছে সুইমিং। এখন সুইমিং যেহেতু ছোটোবেলায় অনেক সাঁতরিয়েছি, তো মনে হলো যে এটাও পারবো। বাট শুরুর দিন শুরুটা অনেকটা কাকতালীয়ভাবে হয়। এর একদিন আমার এক রানিং পার্টনার, যদি আমরা 3 জন বাংসেনে গিয়েছিলাম, তার মধ্যে থেকে একজনকে বললাম, ডক্টর সামিউল হাসান ভাইকে আমি বললাম যে ভাই চলেন আমরা রেজিস্ট্রেশন করে ফেলি, যে আয়রনম্যানে যাই। আচ্ছা। উনি একটু নিমরাজি করলেন শুরুর দিকে, আমি একটু জোরাজুরি করলাম, চলেন কেন নয়। পরে উনি ওনার আরেক ফ্রেন্ডের সাথে উনি আলাপ করলেন, উনিও যেতে ইচ্ছুক। তো পরে দেখা যাবে আমরা যেই বলা ওভাবে আমরা রেজিস্ট্রেশন করে ফেললাম। তখন আমাদের মনের ভিতরে একটা মানে যে সিরিয়াসনেস এটা চলে আসলো, তখনই আমরা লেগে গেলাম সব কিছু। যদি আমরা র্যান্ডমলি শুরু করেছিলাম, বাট আমাদের শুরুটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল আর কি। চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে সুইমিংটা, কারণ সুইমিং যেহেতু আমি সেই ছোটোবেলায় করেছি, এই প্রায় ধরেন 20-22 বছরের একটা বিশাল গ্যাপ সুইমিং না করা। ঢাকা শহরে যেহেতু সুইমিং প্লেস নাই, আর প্রতিদিন সুইমিং পুলে গিয়ে মানে করাটা অনেকটা এক্সপেন্সিভ। তার মানে আয়রনম্যানে ঢোকার আগে আপনি সুইমিং এর কোনো কম্পিটিশন করেননি? না। আচ্ছা, এটাই বাকি ছিল। এটা তো আপনার জন্য তার মানে চ্যালেঞ্জ ছিল আসলে। জি। সুইমিং কোথায় করতেন আপনি তখন? সুইমিং আমরা প্র্যাকটিস করেছিলাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি জহুরুল হক পুকুরে। তো ওখানে যেদিন আমি প্রথম যাই, একটু এটা বলি, সেটা হলো শুরুর দিকে যখন আমি নামলাম পানিতে, মোটামুটি 600 মিটার যখন আমরা গেলাম, ব্যক্তিগতভাবে আমি মনে হলো যে পারবই না। বাট যখন গ্রাজুয়ালি আমরা একটু একটু করে প্র্যাকটিস শুরু করলাম, তখন দেখলাম যে ইমপ্রুভমেন্টটা খুব দ্রুত হচ্ছে আমার। তো পরে একটা পর্যায়ে গিয়ে আমি অ্যাডাপ্ট করলাম এবং মোটামুটি 2 মাসের মধ্যে একটা পর্যায়ে নিয়ে আসি আমার সুইমিংয়ের স্কিলটা। যদিও হচ্ছে আমার কোনো টিচার ছিলেন না, সুইমিং ইনস্ট্রাক্টর, বাট আমার যারা সিনিয়র বা আমার যারা আরও পার্টনার ছিল, তারা ইনস্ট্রাক্টরের সহযোগিতা নিয়ে তারা প্র্যাকটিস করেছে, যেটা আমি পাইনি। তো আমি জাস্ট যেটা করতাম, ইউটিউব দেখে আমি কিছু কনসেপ্ট নিতাম, সেটা আমি ফলো করে প্র্যাকটিস করতাম। অর্থাৎ এইভাবে ধাপে ধাপে আসলে আপনি এগিয়ে গেলেন। প্রতিযোগিতার কথায় আসি। জি। কেমন ছিল সে অভিজ্ঞতা? বিষয়টা জানতে ইচ্ছে করছে। প্রতিযোগিতা, হ্যাঁ, আমার জন্য যেহেতু আমি একদম বিগিনার, আর স্পোর্টসের মানে রেসের যে একটা মুড থাকে, এই মুডটা নিয়ে আমার কোনো যেহেতু আইডিয়া ছিল না, খুবই এক্সাইটমেন্ট নিয়ে আমি বাংলাদেশ থেকে গিয়েছিলাম। তো কারণ কিছু জিনিস থাকে খুঁটিনাটি প্রিপারেশন, এগুলো আসলে আমার জানা ছিল না। তো যখন আমি রেসে যাই, মানে শুরু দৌড় দিয়ে শুরু হয় একেবারে? শুরু না, সুইমিং দিয়ে শুরু হয়। সাগরে হচ্ছে সুইমিং দিয়ে শুরু হয়। আমরা যেটা করেছিলাম, সুইমিং হচ্ছে 1.9। এটা দিয়ে পুল ছিল না, সাগরে ছিল। জি, সাগরে হচ্ছে 1.9 কমপ্লিট করে তারপর সাইক্লিংয়ে যেতে হবে। সাইক্লিং করে তারপর হচ্ছে দৌড়ে যেতে হবে। এটা কি সাথে সাথে নাকি একটা গ্যাপ আছে? না, কোনো গ্যাপ নেই।
যে যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়। হ্যাঁ, তো রেস যখন স্টার্ট হয় আসলে মানে প্রতি মুহূর্তে একটা চ্যালেঞ্জ কাজ করে। যেমন আমি যদি সুইমিংয়ের কথা, ওই পার্টটার কথা বলি, সুইমিংয়ে হচ্ছে ওখানে শুরুর দিকে যারা এলিট থাকে ট্রায়াথলেট, তাদেরকে দিয়েই শুরু হয়। এরপরে গ্রুপ বাই গ্রুপ শুরু হয়। ধরেন আপনার ওখানে একটা প্রবাবল একটা টাইম থাকে যে কেউ হয়তো বা 30-এর মধ্যে শেষ করবে, 30 মিনিটের মধ্যে, কেউ 40 মিনিটের মধ্যে, কেউ 25 মিনিটের মধ্যেও শেষ করে। তো সেই হিসেবে ওরা গ্রুপিংগুলোকে করে। তো আমি বোধহয় সি গ্রুপে ছিলাম, অর্থাৎ আমার প্রবাবল টাইম ছিল 45 মিনিটস, এর মধ্যে আমার শেষ হবে। তো সেই হিসেবে আমি সি গ্রুপে পড়েছিলাম। সে অনুযায়ী হচ্ছে যারা সুইমার তাদের ক্যাপগুলোও আলাদা হয়, কারোরটা ইয়েলো, কারোরটা সবুজ। তো আমারটা গ্রিন ক্যাপ ছিল। যখন সুইমিং স্টার্ট হলো তখন মনের ভিতরে একটা মানে প্রচণ্ড একটা দুরু ভাব কাজ করলো, যে কারণ এত সবাই সাঁতার কাটতে হবে, দেখা যাবে একজনের সাথে আরেকজন কিন্তু মানে এটা কোলাইড হওয়ার একটা চান্স থাকে। তো এই ভয় থেকে আমি শুরু করেছিলাম এবং আমি অনেকটা বাম পাশ ঘেঁষে আমি যাচ্ছিলাম, বাম পাশ ঘেঁষে একদম। আমার তবে মাঝে মাঝে আমি সামনে তাকাচ্ছিলাম। বাম পাশ ঘেঁষে কেন যাচ্ছিলেন? কেন হচ্ছে সুইমারদের সাথে গা ঘেঁষাঘেঁষি হয়, পা লাগে, হাত পা লাগে, তখন আপনি কিন্তু সেটা হচ্ছে মাসল ক্র্যামও করতে পারে, যাতে ফ্রিলি আপনি পৌঁছাতে পারেন। হ্যাঁ, ফ্রিলি আমি যাতে পৌঁছতে পারি। তারপরে যে দু একজনের সাথে কোলাইড হয়নি তা কিন্তু না, অনেক কোলাইড হয়েছে, অনেককে পাশ কাটিয়ে যেতে হয়েছে। তো সুইমিংয়ের পার্টটা অনেকটা চ্যালেঞ্জ নিয়ে আমি শুরু করেছিলাম। শেষের দিকে মনে হলো আমার হার্টবিট এতটাই বেড়ে গিয়েছিল যে যেটা আমি দেশে যখন আমি প্র্যাকটিস করতাম মানে এর চেয়ে অনেকটা ডবল বেড়ে গিয়েছিল। আমি একটু ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, কিন্তু পরে আমি যখন আমার ডাটাটা আমি দেখলাম যে আসলে ওটাই আমার বেস্ট ছিল, একদম 2.16 ছিল, মানে পার 100 মিটার 2 মিনিট 16 সেকেন্ড। আচ্ছা। এইভাবে আমি সর্বমোট কত মিনিটে আপনি শেষ করেছিলেন সুইমিংটা? আমার এক্স্যাক্টলি মনে করতে পারছি না, 43 মিনিট। আমার টাইম ছিল 45 মিনিটস। সুইমিং এর পরে সাইক্লিং শুরু। আচ্ছা। সাইক্লিংটার অভিজ্ঞতা কেমন ছিল? সাইক্লিং এর অভিজ্ঞতাটা আমার কাছে খুব একটা কষ্ট হয়নি, খুব স্মুথলি আমি শেষ করেছিলাম। আচ্ছা। তবে ট্র্যাকটা যেহেতু একটা হিলি পার্টে ছিল, কিছু কিছু জায়গায় পাহাড় বেষ্টিত ছিল। আর আপনার এখানে মজার বিষয় হচ্ছে সাইক্লিংটা একটা আলাদা বেনিফিট দেয়। ধরেন রিস সাইক্লিংয়ের মধ্যে অনেক ধরনের সাইকেল আছে। আমারটা যেহেতু এন্ট্রি লেভেলের বাইক ছিল সাইকেল, তো মোটামুটি সেই হিসেবে আমি আমার অপটিমামটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম এবং ফিনিশিংটা ওভাবে ছিল। কত কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছিল? 90 কিলোমিটার। কত মিনিটে পাড়ি দিয়েছিলেন? আমার বোধহয় 4 ঘন্টা লেগেছে। আমি লং টাইম ধরে সাইক্লিং করা এটা স্ট্যামিনার বিষয় থাকে অবশ্যই। তবে আমার মনে হয় যে আয়রনম্যানের প্রিপারেশন নিয়ে যারা নামেন তাদের জন্য এতটা আমাদের দিক থেকে যতটা কঠিন তাদের জন্য হয়তো এতটা কঠিন নয়। ঠিক তাই, কারণ প্রতিনিয়ত একটা প্র্যাকটিসের মধ্যেই তো আসলে আপনারা থেকেছেন। আচ্ছা, এরপর দৌড়ে আসি। জি, হ্যাঁ, দৌড়ে তো বোধহয় 21 কিলোমিটার আপনার পথ পাড়ি দিয়েছেন। সবচেয়ে কষ্টের পার্টটা ছিল এই জায়গায়, যেটা আমরা ইউজুয়ালি বাংলাদেশে হচ্ছে আমরা মর্নিংয়ে দৌড়াই বা ইভিনিংয়ে দৌড়াই, আমরা কখনো দুপুরবেলা কখনো দৌড়াইনি। তো রেসে হচ্ছে আপনার দৌড় পাটটা অনেকটা দুপুরবেলা শুরু হয়, 1টা-1:30টার দিকে শুরু হয়। তো ঠিক আমরা যখন সাইক্লিং করে মানে দৌড়ের ট্র্যাকে চলে আসি তখন মনে হচ্ছিল যে আসলে পারবো না, কারণ বডি পুরো অ্যাডজাস্টেড। তখন যখন দৌড় শুরু করলাম না, ডিটারমিনেশনটা ছিল, চরমভাবে ছিল যে আমাকে কমপ্লিট করতেই হবে, কারণ এত দূর এসে আমি কুইট করতে পারবো, কুইট করতে চাইও না আমি। কত সময় লাগলো ওটা করতে? ওইটা আমার 3 ঘন্টা সামথিং লেগেছে। 3 ঘন্টা লেগেছিল। অর্থাৎ চমৎকার ভাবে আপনি একের পর এক ধাপ অতিক্রম করলেন, মনের মধ্যে দুরু ভয় ছিল। চমৎকার। আরেকটা বিষয় আমি আসলে খুব জানতে চাই, সেটা হচ্ছে এটা বয়স ভিত্তিক ভাগ আছে।
হ্যাঁ হ্যাঁ, আপনি কোন বয়সের রেঞ্জের মধ্যে পড়েছিলেন? আমি 40 থেকে 44, অর্থাৎ এই বয়সে সেই মানুষ কাজ করতে পারে। চমৎকার, আসলে অসাধারণ একটা অভিজ্ঞতা। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনার মাধ্যমে ভীষণভাবে অনুপ্রাণিত হলাম এবং আপনি চাকমা সম্প্রদায়ের একজন প্রথম আয়রন ম্যান। আপনি যেন পাহাড়কে উজ্জ্বল করেছেন সকলের সামনে, আপনি দেশকে উজ্জ্বল করেছেন আপনার প্রতিভা, আপনার মেধা, আপনার স্পৃহার মধ্য দিয়ে। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্ন নিয়ে ছোট্ট করে জানতে চাই আমরা। হ্যাঁ, আমারও ইচ্ছা আমার এই পেশনটাকে আর একটু উপরে তুলে ধরার জন্য। ফুল ম্যারাথনে যাওয়ার নিশ্চয়ই ইচ্ছা আছে? ফুল আয়রনম্যানে যাওয়ার একটা ইচ্ছা আছে। সেক্ষেত্রে সেটা যদি যতটা উপরে নেওয়া যায়। অবশ্যই অবশ্যই। আসলে আমরা যে লেভেলে শুরু করেছিলাম এটা আমাদের জন্য হয়তো বা বিগিনার লেভেল, বাট আসলে বাইরের কান্ট্রি পার্সপেক্টিভে কিন্তু আমরা এখনো অনেক অনেক মানে নিচু লেভেলে আছি। আমরা আশা করি এটা আগামীতে অনেক ইয়াং এজে ট্রায়ালে বেরিয়ে আসবে আমাদের দেশে। চমৎকার, খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা খুব করে চাই আপনার স্বপ্ন পূরণ হবে এবং আমরা আপনাকে আবারও পেতে চাই আমাদের মাঝে। অনেক শুভকামনা আপনার জন্য, অনেক ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ।